দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের স্টার ডিসকোর্স অনুষ্ঠানে। আমি লন্ডন থেকে বুলবুল হাসান যুক্ত করেছি দুজন অতিথিকে। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবার আগে আপনাদেরকে জানাতে চাই যে আজকের এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক সময়ে এনসিপি নামের যে রাজনৈতিক দল, সেই দলটি যে জামায়াত ইসলামের সঙ্গে একটি কৌশলগত অ্যালায়েন্সের ভেতর দিয়ে যাচ্ছে, সেটি নিয়ে তুমুল আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, এবং সেই বিষয়টি নিয়ে কথা বলবার জন্যে আমরা এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক দিলশানা পারুল এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফকে লন্ডন থেকে যুক্ত করেছি। আমরা শুরুটা করতে চাই পারুল আপনাকে দিয়ে। আমরা দেখেছি যে আপনি, যতটুকু জানতে পেরেছি যে আপনি ছাত্র জীবন থেকেই ব্যক্তিগতভাবে বাম ধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, এবং জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পরে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পরে আপনি যখন এনসিপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন, তখন অনেক ধরনের ঘূর্ণির ভেতর দিয়ে আপনাকে যেতে হয়েছে, অনেকের মতোই। এবং আমি জানি না সেটি নারী বলে অনেক বেশি কিনা, তো এরকম একটি বাস্তবতায় যখন আপনি দেখেন যে আপনার দল জামায়াত ইসলামের সঙ্গে একটি, আপনাদের ভাষায়, কৌশলগত জোট করেছে, আপনি নিজে কি মনে করেন যে আপনি কমফোর্টেবল? কেননা জামায়াতের যে আদর্শিক অবস্থান বা রাজনৈতিক অবস্থান, সেখানে এম্পাওয়ারমেন্টের প্রশ্নে জামায়াত নারীর যে সম অধিকার সেটিকে কতটুকু স্বীকৃতি দেয়, সেই বিষয়টা নিশ্চয়ই আপনার জানা আছে। পারুল, আপনার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রথমত আজকে আমাকে ডাকার জন্য। আপনার প্রশ্নটা যদি আমি বুঝি, এটার আসলে তিনটা ডাইমেনশন আছে। একটা হচ্ছে ধরেন জাতীয় রাজনীতিতে নারী হিসেবে আমি কিভাবে এই যে এই জোটটাকে দেখছি সেই অবস্থান। আরেকটি হচ্ছে কি ধরেন দলগতভাবে আমাদের যে কৌশলগত যুক্ততা, যেটাকে আমরা আসলে বলছি যে একদমই নির্বাচনকে সামনে রেখে আমাদের নির্বাচন কেন্দ্রিক কৌশলগত যে জোট জামাত ইসলামের সাথে, সেটাকে কিভাবে দেখি, সেখানে আমি কতখানি কমফোর্টেবল, আপনার প্রশ্নটা যদি এটা বুঝি। একটা বিষয় হচ্ছে ধরেন একজন ব্যক্তি যখন রাজনীতি করে বা একটা ব্যক্তির অ্যাক্টিভিজম যখন করে, অ্যাজ এ অ্যাক্টিভিস্ট অথবা অ্যাজ এ পলিটিশিয়ান ইন্ডিভিজুয়াল, সেখানে অনেক কিছু অনেক সহজ হয়। কিন্তু যে কোনো কিছু ব্যক্তি যখন আসলে একটা কালেকটিভের মধ্যে পড়ে, যৌথতার মধ্যে পড়ে, তখন আসলে সেই কমফোর্ট জোনটাকে ভাঙতেই হয়। ব্যক্তির কমফোর্ট জোনটা আর থাকে না। যে কোনো যৌথ প্রক্রিয়া, কালেকটিভ প্রক্রিয়ার কিছু চ্যালেঞ্জ থাকে, বড় বড় চ্যালেঞ্জ থাকে। সেই চ্যালেঞ্জগুলোর অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে চিন্তাটাকে দলের যৌথতার সাথে সমন্বয় করা এবং নিজের কমফোর্ট জোনটা ভেঙে দলের যে অবস্থান সেই জায়গায় নিজেকে অ্যাকোমোডেট করে নেওয়া। তো আমি সেটাই জানতে চাচ্ছি, আপনার কমফোর্ট জোনটা কি কিছুটা ভেঙেছে? আপনি যে কমফোর্ট জোন বা যে ধরনের আইডিওলজিক্যাল স্ট্যান্ডিং থেকে রাজনীতিতে এসছেন একজন নারী হিসেবে, যখন দেখলেন যে আপনার সহযোদ্ধারা এক এক করে বেরিয়ে যাচ্ছে যে ইস্যুতে, যে ধরনের বাস্তবতায়, তাতে আপনি কতটুকু কমফোর্টেবল, সেটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে ধরেন কমফোর্টেবলের প্রশ্নটা আসলে এখানে মুখ্য না। হ্যাঁ, এখানে মুখ্য হচ্ছে কি আমার দলের যে কালেকটিভ অবস্থান, সেই কালেকটিভ অবস্থানকে আমি কতখানি সাবস্ক্রাইব করছি সেটা। আমার কাছে এই মুহূর্তে দলের প্রয়োজন, দলকে সামনে ধারণ করা, এই জায়গাটা অনেক বেশি মুখ্য। মোদ্দা কথা হচ্ছে গিয়ে যৌথ যে অবস্থান, দলের কালেকটিভ যে অবস্থান, সেই অবস্থানটাকে সাবস্ক্রাইব করাই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে মুখ্য। এখন ধরেন আমার যে শুধুমাত্র মেইন স্ট্রিম বাংলাদেশে যেটাকে আমরা ব্যবহারিক রাজনীতি বলি, ব্যবহারিক রাজনীতিও তো আসলে করিনি না। এখন আমরা করে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, দলীয় ব্যাকগ্রাউন্ডের জায়গা থেকে সম্পূর্ণ একটা বামপন্থী রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা, যেই ব্যাকগ্রাউন্ডে আমরা আসলে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি কিংবা হচ্ছে কি ইলেকট্রাল পলিটিক্সটা কখনোই খুব প্রমিনেন্ট বা মুখ্য ভূমিকায় ছিল না, থাকে না। তো সেই জায়গা থেকে প্রথম কমফোর্ট জোনটা তো আসলে ওখানেই ভাঙতে হয়েছে, ব্যবহারিক রাজনীতিতে যখন ঢুকেছি। এবং ব্যবহারিক রাজনীতিতে নারীর যে অবস্থান বাংলাদেশে পুরুষতান্ত্রিক সমাজে, সেখানে আরেকটা কমফোর্ট জোনের মুখোমুখি হতে হয়েছে। কমফোর্ট জোন মানে যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হওয়া, তাই না? তারপরে এবার তৃতীয় দফায় আসছে যে আসলে কালেকটিভ অবস্থান থেকে দলের যে একটা চিন্তাগত অবস্থান থাকে, সেই জায়গায় আসলে নিজেকে কতখানি অ্যাকোমোডেট করতে পারছি। এবং আমার কাছে মনে হয় যে আসলে কালেকটিভ চিন্তা এবং কালেকটিভ একটা প্রক্রিয়াকে সাবস্ক্রিপশন করার প্রশ্নে খুব জরুরি না যে নিজের কমফোর্ট জোনটা থাকবে সবসময়, এবং ব্যক্তির কমফোর্ট জোন ভাঙার মধ্যে দিয়ে আসলে কালেকটিভ শক্তিটা তৈরি হয়। আমি যদি আপনাকে উত্তর দিতে পারি আসলে, বুলবুল ভাই প্লিজ। না, নিশ্চয়ই। এখন আমার যেটা এরপরে যেটা জানার, সেটা হচ্ছে যে আপনাদের দল থেকে বলা হচ্ছে, যখন জামায়াতের সঙ্গে অ্যালায়েন্সটার ঘোষণা আসলো নাহিদ ইসলামের কাছ থেকে, যে এটা তিনি স্পষ্ট করতে চেয়েছেন যে এটা একটা কৌশলগত জোট, আদর্শিক জোট নয়। এখন আমি আসলে ইন্টেলেকচুয়ালি খুবই কিউরিয়াস এটা জানার জন্য বা বোঝার জন্যে যে
যে আদর্শের সঙ্গে আপনি নিজেকে মেলাতে পারেন না, সেই আদর্শের সঙ্গে কৌশলগত জোট হতে পারে কিনা, এটা যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করেন। হ্যাঁ, মানে এটা হচ্ছে তো এই যে তার প্রমাণিত এটা জরুরি না কৌশলগত জোট। আরো যদি স্পেসিফিক করে বলি, ধরেন আহ্বায়ক নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে আসন সমঝোতা, এই যে এবার নির্বাচনকে সামনে রেখে, হ্যাঁ, তো সেই জায়গাটায় হচ্ছে জরুরি না যে আপনার একটা আন্দোলনের সময়, কিংবা আন্দোলন বলছি না আমি, যে এই ধরনের কৌশলগত জোটের সময় যে কারো আদর্শগত অবস্থানকে আমার সাবস্ক্রিপশন করতে হবে, এটা জরুরি না আসলে। হ্যাঁ, তাহলে সেই জরুরি না অবস্থান থেকেই আসলে এই কৌশলগত অবস্থানটা, এবং এটার অসংখ্য ভুরি ভুরি উদাহরণ আমাদের আছে, অতীতে আছে, ভবিষ্যতে আছে, গ্লোবালিও আছে। আরো ভালো হতো আপনাকে যদি আমার স্পেসিফিক করে উদাহরণ দিয়ে বলতে পারতাম। এটা হয় আসলে কৌশলগত জোটটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন কিছু না, এবং এটা হচ্ছে কি একদমই আমরা আরো সুনির্দিষ্ট করে বলছি, এই যে যেটা আপনি বলছেন যে আদর্শগত ভাবে ঐক্যমত না হয়ে কিভাবে হওয়া যায়। কিছু জায়গায় যেমন সংস্কার প্রশ্নে, জুলাইয়ের অভ্যুত্থানের স্পিরিটের প্রশ্নে, বিচারের প্রশ্নে, এরকম অনেকগুলো জায়গায় কিন্তু জামাত ইসলামের সাথে আমাদের কতগুলো জায়গায় ঐক্যমত আছে, তাই না? তাহলে সেইগুলো ইস্যু ভিত্তিক ঐক্যমত যেমন আছে, আবার আদর্শিক দ্বিমতও আছে। তাহলে এগুলো সবকিছু সমন্বয় করে আমরা এই মুহূর্তে নির্বাচনকে সামনে রেখে একটা সাময়িক কৌশলগত জোটে গিয়েছি, রাইট। এবং এটা যে যাওয়া যায়, এটা যে সম্ভব, তার সবচেয়ে বড় প্রমাণ তো আমরাই। নিশ্চয়ই। এটাই না, তো কিন্তু দিলাম আমরা আপনি এবার। একটি বাক্য ব্যবহার করেছেন যে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। তো আপনি যেটিকে মিন করছেন, আমি স্পেসিফিক সেই জায়গাটিতে না গিয়ে এই বাক্যটা নিয়েই আমার যে জানার আগ্রহ সেটি একটু আপনার সামনে তুলে ধরতে চাই। আপনি বলছেন যে এটি বাংলাদেশের রাজনীতিতে নতুন নয়। তো এখন আপনারা তো একটা নতুন বন্দোবস্তের কথা বলেছেন। আপনারা যদি পুরনো রাজনীতির, পুরনো ব্যবস্থা, পুরনো একটি রাজনৈতিক চিন্তাধারার মধ্যে ঢুকে যান বা সেই জোটের সঙ্গে আপনারা নিজেদেরকে আত্মস্থ করে ফেলেন, তাহলে আপনাদের আইডেন্টিটি বা আত্মপরিচয়ের বিষয়টাকে আমরা কিভাবে দেখব? ইউ আর অ্যাবসলিউটলি রাইট, যে আমরা যখন আসলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি, তখন পুরোনো একটা রাজনৈতিক দলের সাথে আসলে এই ধরনের কৌশলগত সমঝোতা আমাদের নতুন রাজনৈতিক অস্তিত্বকে ধরেন, বা আমরা আমরা যে প্রস্তাবনাটা হাজির করছি সেটাকে আসলে কোনো চ্যালেঞ্জের মধ্যে ফেলে কিনা, এটা ইউ আর অ্যাবসলিউটলি রাইট, দ্যাটস এ ভেরি, মানে খুবই প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। তাহলে ওই যে একটা শব্দ আপনি বললেন না, যে অস্তিত্ব, হ্যাঁ, সেই কথাটাই বলছি যে না, আমি মনে করি না যে এটা অস্তিত্ব সংকটে পড়বে, কারণ একটা যে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব, এগুলো অনেকগুলো ডাইমেনশন, অনেকগুলো কম্পার্টমেন্টের উপর ডিপেন্ড করে। তাহলে সেগুলো কি? সেটা হচ্ছে কি তার যে অভ্যুত্থানের যে প্রক্রিয়া, বা একটা রাজনৈতিক দল যে অর্গানিক প্রক্রিয়ার মধ্যে জন্ম হয় সেটা, এবং একটা রাজনৈতিক দল যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়, যে প্রথাগত প্রসেসের মধ্যে দিয়ে যায়, খুব সরল ভাষায় বললে তার আত্মবিশ্বাসের উপর। হ্যাঁ, একটা রাজনৈতিক দল যদি আত্মবিশ্বাসী হয়, তার যদি অভ্যন্তরীণ শক্তিটা হচ্ছে গিয়ে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়, তাহলে আসলে এই সংকটগুলো মোকাবেলা করতে পারে। কিন্তু আমি আপনার কথাটা একেবারে উড়িয়ে দিব না, হ্যাঁ, বা এই কথাটাকে না আমরা বিরাট বড় শক্তিশালী দল, এই ধরনের চ্যালেঞ্জকে আমরা একদম 2 দিন ওভারকাম করতে পারবো, আমি এই কথাগুলো আসলে বলবো না এই কারণেই, আপনারা খুব ভালো করেই জানেন যে মাত্র 1 বছর বয়সী একটা দল, তার সামনে বহুবিধ চ্যালেঞ্জ আমরা হচ্ছে গিয়ে পার করছি। সেই বহুবিধ চ্যালেঞ্জের একটা চ্যালেঞ্জ অবশ্যই এটাও একটা চ্যালেঞ্জ, যে এই ধরনের রেপুটেশনাল চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে পড়তে হবে বা পড়তে Right. হচ্ছে। কিন্তু তার মানে তো এই না যে আমরা সামনে যাব না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে এইটা আসলে সময়ে অনেক বেশি প্রমাণ করবে যে আমরা এই চ্যালেঞ্জটাকে কতখানি দক্ষতার সাথে মোকাবেলা করতে পারছি, কতখানি আত্মবিশ্বাসের সাথে আমরা উতরে যেতে পারছি। হ্যাঁ, ধন্যবাদ। এটা আমাদের জন্য চ্যালেঞ্জ, জি। তবে আমরা আশাবাদী যে এগুলো আমরা আমাদের আত্মবিশ্বাসের সাথে আসলে উতরে যেতে পারবো। নিশ্চয়ই পারুল, ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। আমি যদিও এনসিপির এই জামায়াতের সঙ্গে জোট করার বিষয়ে আপনাকে প্রশ্ন করতে চাই, কিন্তু প্রশ্নের সঙ্গে একটা বাক্য জুড়ে দিতে চাই, না হলে এটি এনসিপির প্রতি অবিচার করা হবে। সেটি হচ্ছে যে বামপন্থার রাজনীতির সঙ্গে আপনারা যারা যুক্ত, আপনাদের নিজেদেরও আমরা গত স্বাধীনতার পরে বিভিন্ন সময় দেখেছি যে একটা সুবিধাবাদী বলয়ে জোটের সঙ্গে মিশে যাওয়া, আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাওয়ার এই যে নৈমিত্তিক ঘটনাগুলো, সেগুলো বাংলাদেশের রাজনীতির যে আদর্শিক ভিত্তি সেটিকে দুর্বল করে দিয়েছে বলে অনেকে মনে করেন। এই বাক্যটিকে যুক্ত করে আপনার কাছে জানতে চাই যে এই জামায়াতের সঙ্গে এনসিপির এই নতুন অ্যালায়েন্সকে আপনি কিভাবে দেখেন, জনাব শরীফ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথে আলোচককে শুভেচ্ছা জানিয়ে আপনার প্রশ্ন প্লাস আমার সাথে যিনি আলোচনা করছেন তিনি অনেকগুলো আলোচনার ফ্রন্ট ওপেন করেছেন। আমি চেষ্টা করব সেই ফ্রন্টগুলোতে উত্তর দেওয়ার জন্য। প্রথমত, বাংলাদেশে একটা বিষয়ে সামনে আনা হয়, এখানে বামপন্থীরা বহুদা ধারায় বিভক্ত, কিন্তু বাংলাদেশের ডানপন্থীদের
রাজনৈতিক দলের সংখ্যা কিন্তু বামপন্থীদের থেকে অনেক বেশি। সুতরাং এখানে কেবলমাত্র বামপন্থীরা তাদের আদর্শিক ভিন্নতার কারণে অনেকগুলো দলে বিভক্ত হয়ে রাজনীতি করছে, ব্যাপারটা সেরকম না। এখানে ডানপন্থীদের দলের সংখ্যা বামপন্থীদের থেকে কয়েক গুণ বেশি। সেকেন্ড জায়গাটা হচ্ছে বামপন্থীদের মধ্যে নানা শ্রেণীর রাজনৈতিক দল আছে, সুবিধাবাদিতা যেমন আছে, আবার বাংলাদেশে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করতে গিয়ে জীবন দেওয়ার ঘটনাও আছে। আমাদের বামপন্থী রাজনীতির সাথে যারা যুক্ত ছিলেন, পরিচিত, তাদের অনেকে যেমনিভাবে শেখ হাসিনার 15 বছরের নানা রকমের অন্যায়, অবিচার, অনিয়মের সাথে যুক্ত হয়েছেন, রাতের ভোটের সাথে যুক্ত হয়েছেন, আমিডামির নির্বাচনে বিজয়ী হয়ে মন্ত্রী হয়েছেন, এটি যেমন সত্য। আবার জুলাইয়ের যে রক্তঝরা যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের বহু বামপন্থী কর্মী অংশগ্রহণ করে তারা তাদের জীবন উৎসর্গ করেছেন, এটিও সত্য। বাংলাদেশে যখন জুলাইয়ে কারফিউ জারি করে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা হয়েছে, তখন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে উদীচীর নেতৃত্বে কালচারাল ফ্রন্টের নানা ধরনের সংগঠনগুলো তারা পদযাত্রা করে সেই কারফিউ ভঙ্গ করেছেন, জিপিওর সামনে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, এই ঘটনাটাও আছে। সুতরাং বাংলাদেশের যে পচে যাওয়া বা ক্ষয়ে যাওয়া যে বামপন্থী, তাদের সাথে বাংলাদেশে এখন পর্যন্ত যারা অন্তত একটা আদর্শ ভিত্তিক ধারা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছে, তাদের দুই গ্রুপকে একসঙ্গে করা আমার মনে হয় ঠিক হবে না। আমি যেমনিভাবে একজন বকে যাওয়া ক্ষয়ে যাওয়া বামপন্থীকে আমি যেমনিভাবে সমালোচনা করব, একই সাথে যে যদি একজন মানুষও তার আদর্শের পতাকাটা ঊর্ধ্বে তুলে ধরে মানুষের মুক্তির লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, নিশ্চয়ই তাকে স্যালুট করব। শরীফ ভাই, একটা জায়গা একটু জানতে চাই যে একজন মানুষের কথা বললেন, আমি এটি রূপকর্থে হয়তো আপনি বলেছেন, কিন্তু বামপন্থীদের যে আদর্শিক অবস্থান, সেখানে যাদেরকে আপনি মনে করছেন যে তারা সঠিক পথে রয়েছেন, তাদের প্রভাব বলয় বাংলাদেশের সোসাইটিতে এবং বাংলাদেশের রাজনীতিতে বা প্রান্তিক জনগোষ্ঠীর উপরে কতখানি বলে আপনি মনে করেন? যদি ব্রিফলি বলেন, তারপরে এনসিপি প্রসঙ্গে যাব। প্রথমত, এটি আসলে বামপন্থীরা তাদের নানা ধরনের অপপ্রচারের শিকার। আপনি খেয়াল করে দেখবেন, আমি যেটি বললাম যে উদীচী শিল্পী গোষ্ঠী জুলাই অভ্যুত্থানে একটা বড় ভূমিকা পালন করেছে, অথচ গত কিছুদিন আগে ওসমান হাদি মারা যাওয়ার পর আপনি দেখছেন মব পাঠিয়ে দেওয়া হয়েছে উদীচী অফিসে আগুন ধরিয়ে দেওয়ার জন্য, মব পাঠিয়ে দেওয়া হয়েছে ছায়ানটে আগুন দেওয়ার জন্য, এবং একটা ভুল এবং বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করে মানুষকে উত্তেজিত করা হয়েছে তাদের বিরুদ্ধে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিডিয়া, আমাদের অন্যান্য যে মাধ্যমগুলো আছে, সেখানে এই বামপন্থী আদর্শ যারা এখন পর্যন্ত লালন করেন, ধারণ করেন, একজন একজনকে দাঁড় করিয়ে দিয়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের বিষোদগার করা হয়। অথচ এটি তো অস্বীকার করতে পারবেন না, জুলাই অভ্যুত্থানে প্রেস ক্লাবের সামনে থেকে অধ্যাপক আনু মোহাম্মদের নেতৃত্বে যে বিরাট মিছিলটি এসেছিল এবং বাংলাদেশের মধ্যবিত্ত যখন দেখেছিল যে সেই আন্দোলনে উদীচীর মতন সংগঠন, সেই আন্দোলনে আনু মোহাম্মদের মতন মানুষরা যুক্ত হয়েছে। আপনি অবস্টাকেলের কথা বলছেন, আপনি রাজনীতি করবেন, অবস্টাকেল থাকবে না সেটা তো হয় না, অপপ্রচার থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, সেটা তো একটা দিক। কিন্তু আমি জানতে চাচ্ছি যে প্রভাব বলয় কতটুকু, মানে আপনারা কতটুকু এঙ্গেজ করতে পারছেন বাংলাদেশের সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে আমি এক কথায় উত্তর দেওয়া যাবে না, তবে তাদের যে শক্তি, সামর্থ্য, তার সীমাবদ্ধতা অবশ্যই আছে। বাংলাদেশে দীর্ঘদিন যে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতা এবং ক্ষমতার কাছাকাছি ছিল, কখনো কখনো তাদের সাথে পাল্লা তারা চাইলেই দিতে পারবে না। কিন্তু একথা সত্য যে এখন পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের কৃষকের যে আন্দোলন, চা শ্রমিকের যে আন্দোলন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের আন্দোলনে এখন পর্যন্ত আদিবাসীদের যে আন্দোলন, নারীর যে আন্দোলন, সেই আন্দোলনে আপনি যদি বিশ্লেষণ করেন, দেখবেন যে এখন পর্যন্ত লড়াইয়ের চ্যাম্পিয়ন হচ্ছে এই বামপন্থীরা। তাদের শক্তি সামর্থ্য কম থাকতে পারে, মানে কাগজে কলমে, তাই তো? জাতীয় স্বার্থের বিষয়, রাইট, জাতীয় স্বার্থের যে আন্দোলনগুলো, আপনি সেটি ফুলবাড়ির আন্দোলন বলেন, সেটি সুন্দরবন রক্ষার আন্দোলন বলেন, চা শ্রমিকের আন্দোলন বলেন, অর্থাৎ শ্রেণী সংগ্রামের যে সমস্ত পকেটগুলো আছে, সেই পকেটগুলোতে তাদের লড়াইটা আছে। যদিও এই লড়াইটাকে তারা ভোটে রূপান্তরিত করতে পারেনি, তারা সেটিকে ভোটের বাক্সে নিয়ে আসতে পারেনি, কিন্তু তারা যে এখন পর্যন্ত ফাইটটা দিচ্ছে পাট শ্রমিকের পক্ষে, গার্মেন্টস শ্রমিকের পক্ষে, এটিকে নিশ্চয়ই আমরা
অস্বীকার জি, করব। আসবো সে প্রসঙ্গে। আপনি যদি একটু এনসিপির সঙ্গে জামায়াতের যে জোট সে বিষয়ে আপনার যে পর্যবেক্ষণ বা আপনার যে মূল্যায়ন সেটি ব্রিফলি আমাদের সঙ্গে শেয়ার করেন। প্রথমত এনসিপির গঠনটাকে আমি খুব পজিটিভলি অ্যাপ্রিসিয়েট করেছি, কারণ বাংলাদেশে আসলে আমরাও কিন্তু চেষ্টা করছি বহু বছর বামপন্থী রাজনীতির জায়গা থেকে বাংলাদেশের দ্বিদলীয় মেরুকরণের বাইরে একটা নতুন ধারা যাতে গড়ে ওঠে, এই প্রত্যাশা এবং সেই সংগ্রামে আমরা ছিলাম। আমরা জুলাই অভ্যুত্থানের পরে যখন দেখলাম যে জুলাই অভ্যুত্থানের সামনে যারা ছিলেন তাদের একটা বড় অংশ একটা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, এবং এই আন্দোলনটা গড়ে উঠেছিল বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম থেকে, যারা চাকরিতে কোটার বিরুদ্ধে সংস্কারের জন্য তারা লড়াইটা করেছে। অর্থাৎ সরকারি চাকরি যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া যায় এবং চাকরিটা পাওয়া যায়, এটি ছিল এই আন্দোলনটার বেসিক জায়গা। কিন্তু এই যে বৈষম্য বিরোধী আন্দোলন পরে যেটা এনসিপিতে রূপান্তরিত হলো, তার নেতারা তারা নিজেরা সরকারি চাকরির দিকে যাননি। তারা চেষ্টা করেছেন, যখন বাংলাদেশের তরুণদের একটা বিরাট অংশ পলিটিক্সকে হেইট করে এই কথাটা বলতেন, ঠিক সেই সময় তরুণরা একটা নতুন রাজনৈতিক দল তারা সরকারি চাকরির দিকে না গিয়ে নিজের জীবনের অনেকগুলো বিষয়কে তারা একপাশে রেখে দেশের জন্য একটা ইতিবাচক ধারা প্রবর্তনের চেষ্টা করেছিলেন। সেই কারণে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করেছি। এবং এখন পর্যন্ত আপনি যদি বলেন এনসিপির ভেতরে যে নানা ধরনের টানাপোড়েন আছে, আমার প্রত্যাশা হচ্ছে বাংলাদেশে এনসিপি যে কথাটি বলে যাত্রাটা শুরু করেছিল, আমাদের এখানে নতুন একটি ধারা, যেটাকে তারা নতুন বন্দোবস্ত বলতো, সেই নতুন বন্দোবস্তর দিকে তারা এগিয়ে যাবে। কিন্তু এই সময়কালে এনসিপির সেই যে অবস্থানটা, সেই অবস্থান থেকে তারা সেখানে কি আছে? আমার পরিষ্কার উত্তর হচ্ছে সেখানে তারা নেই। তারা কোথায় গেছে? কিছুদিন আগে যিনি এনসিপিকে সতর্ক করে বলেছিলেন যে তোমাদের নতুন জন্ম, তোমরা বাবার আগে হাঁটার চেষ্টা করো না, আমরা এখন দেখছি সেই যে এই কথার ভেতর থেকে তিনি ইন্ডিকেট করেছিলেন যে জামাতের সাথে এনসিপির সম্পর্কটা সম্ভবত পিতা পুত্রের মতো, স্নেহ ভালোবাসার মতো। আজকে এনসিপি যদি সেই পজিশনটাকে ধরে রাখতো, এবং আমার এখনো মনে আছে যেদিন জামাতের সেক্রেটারি জেনারেল এই বক্তব্যটা দিলেন, ওই দিনই আমি একাধিক টেলিভিশনে এনসিপির নেতাদেরকে পেয়েছি এবং যারা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। কিন্তু আজকে এসে দেখছি এনসিপি সেই ধারাটা ধরে রাখতে পারেন। এবার আমি আসি, পারুল আপা যে ফ্রন্টগুলো ওপেন করেছেন সেখানে দুই একটি জায়গায় আপনি জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে জামাতের জন্ম, জামাতের বিকাশ, জামাত সম্পর্কে আলাপ আলোচনা ইত্যাদি ইত্যাদি। আমি এই কারণে বলছি যে জোটটি গঠিত হয়েছে, তার মেজর পার্টিটা হচ্ছে জামাত। সুতরাং আপনি যখন বিশ্লেষণ করবেন, আপনি যখন আপনার রণকৌশল ঠিক করবেন, পাবলিকের কাছে ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে যাবেন, অবশ্যই আপনার কাছে জামাতের বিষয়ে আপনাকে জানতে চাই। আমাদের এখানে সরকার গঠিত হওয়ার পর আমি পারুল আপাকে জাস্ট মনে করিয়ে দিই, অনেকগুলো সংস্কার কমিশন হয়েছিল। বুলবুল আপনার নিশ্চয়ই মনে আছে, তার মধ্যে নারী বিষয়ক একটি সংস্কার কমিশন হয়েছিল। এবং সেই কমিশন যখন রিপোর্টটা দেয়, রিপোর্ট দেওয়ার পর নিশ্চয়ই মনে আছে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করে শুধুমাত্র সেই সংস্কার কমিশনের বিপক্ষে না, নারীকে রাজু ভাস্কর্যের সামনে পুতুল বানিয়ে ঝুলিয়ে সেখানে জুতা পেটা করার ভেতর থেকে নারীর প্রতি যে ঘৃণা, নারীর প্রতি যে অবমাননা, সেই ঘটনাটি ঘটেছিল কাদের অংশগ্রহণে? সেই সমাবেশে জামাতের শীর্ষ নেতারা উপস্থিত হয়েছিলেন। তাহলে সেই দলটির সাথে আমি জানি না পারুল আপা কি শুধুমাত্র ইলেকশন সংস্কার কমিশনের কথা বলবেন? তারা যে নতুন বন্দোবস্ত রাজনীতির কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, সেই সংস্কারের মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট কি থাকবে? যদি সেটি থাকে তাহলে সেই রিপোর্টটি প্রকাশ হওয়ার পর যারা ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছিলেন এবং সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে একেবারে সবাই একসাথ হয়ে তার বিরুদ্ধে ওই নারী নেত্রীদেরকে সম্ভব হলে পারলে তারা বঙ্গোপসাগরে নিক্ষেপ করতেন এবং তাদেরকে নানাভাবে অশ্লীল ভাষায় আক্রমণ যারা করেছেন
পারুলাপাড়া তাদের সাথে মিশে সংস্কারটা কতদূর নিয়ে যাবেন আমি জানি না। আচ্ছা, আমার ধারণা আমি এই আসবো আপনার ভাবনাটা কাছে তার আবার। মধ্যে ঠিক আসবে। এই প্রসঙ্গে আমি দিলশানা পারুলের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে নারীর প্রতি আমি কিছুটা আমার প্রাথমিক যে বলবো যে ইন্ট্রো যেটা বা প্রশ্নটি করতে গিয়ে আপনাকে কিছুটা বলেছিলামও যে নারীর প্রতি জামায়াত ইসলামের যে দৃষ্টিভঙ্গি, আমি বেশ কয়েকজন জামায়াত ইসলামের নেতাকে বা থিঙ্ক ট্যাঙ্ককে এখানে ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল এবং প্রশ্নটি তাদের করেছিলাম যে জামায়াত ইসলামী অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তারা শীর্ষ নেতৃত্বে কোনো নারীকে গ্রহণ করবে কিনা, বা এই যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলো তো আসলে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আধুনিক একটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটু বিরাট প্রশ্ন, ফান্ডামেন্টাল প্রশ্ন। তো সেখানে আবারও সেই প্রশ্নটি কিন্তু এসে যায়। প্লাস সংস্কার কমিশনের কথা যেটি শরীফুজ্জামান শরীফ বললেন, এটির বিপরীতে অন্য নারী যে সদস্যরা রয়েছেন, আপনার সহকর্মী যারা রয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গিটা কি একই রকম, মানে আপনি যেভাবে চিন্তা করছেন এরকম, নাকি তাদের মধ্যেও এটি নিয়ে অসন্তোষ রয়েছে? আপনি তিনটা প্রশ্ন একসাথে করা আসলে তিনটা অ্যাঙ্গেলে। তার আগে আমি একটুখানি শরীফার একটা জায়গা বলি। উনি বললেন যে একজন নারীকে নারীর কুশপুত্তলিকা ঝুলিয়ে তাকে জুতোপেটা করা হয়েছে। না, এটা কোনো নারীর সিম্বলকে ঝুলিয়ে করা হয়নি, ওটা শেখ হাসিনার কুশপুত্তলিকা ঝুলিয়ে, পতিত স্বৈরাচার শেখ হাসিনা কুশপুত্তলিকা ঝুলিয়ে সেটা করা হয়েছিল। হ্যাঁ, এই কারেকশনটুকু আমি অ্যাড করলাম শরীফ ভাইয়ের সাথে। ওটা কোনো ইন জেনারেল নারীর কুশপুত্তলিকা ছিল না। এইবার হচ্ছে কি আপনার প্রশ্নে আসি যে দেখেন, বুলবুল ভাই যে কথাটা বললেন যে জামাতে ইসলামী নারী প্রশ্নে তাদের যে অবস্থান, যেমন তারা 300 আসনে কিন্তু নারী প্রতিনিধি দেননি অথবা দিতে পারেননি, কিংবা তাদের রিজার্ভেশন আছে কিংবা নাই, মানে ফান্ডামেন্টাল কতগুলো প্রশ্ন আসলে জামাতে ইসলামী নারী প্রশ্নে আছে। এখন সেই জায়গা থেকে শুরুই কিন্তু করেছে এটা, যে এইটা একেবারেই সুনির্দিষ্টভাবে জামাতে ইসলামীর চিন্তা পদ্ধতি, তাদের রাজনৈতিক দার্শনিক অবস্থান। আমরা কিন্তু বারবার করে বলছি যে এনসিপি জামাতের সাথে সুনির্দিষ্ট একটি স্বল্পকালীন কৌশলগত অবস্থানে গেছে। হ্যাঁ, কোনোভাবেই কিন্তু আমরা এই আমাদের যে যৌথ কৌশলগত অবস্থান সেখানে চিন্তা আদান প্রদানের কোনো সুযোগ নেই। আমি জামাতে ইসলামের চিন্তা যেমন নেব না, সেরকম জামাতে ইসলামী আমার চিন্তা নেবেন না, এবং নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। এটা আমি বলতে পারি, ধরেন জামাতে ইসলামের চিন্তাকে কিন্তু আমি সাবস্ক্রাইব করছি না। আপনি যে কৌশলগত ফিলোসফিক্যাল জায়গা শব্দটির কথা বলছেন বা আপনার দল যেটি বলছে সেটিকেই আপনাদের সমালোচকরা বলছেন যে পলিটিক্স অফ কনভিনিয়েন্স, সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন আমার উত্তরটা আমি দিয়ে নিই। ধরেন পলিটিক্স অফ কনভিনিয়েন্স কি, আমরা যাদের যখন আমরা কোনো অবস্থানকে বিতর্কিত করতে চাই অনেক ধরনের রেটরিক নিয়ে হাজির হই, আর যখন কারো অবস্থানকে আমি জাস্টিফাই করতে চাই তখন সুন্দর ন্যারেটিভ নিয়ে হাজির হই। তো এই যে পলিটিক্স অফ কনভিনিয়েন্স যে কথাটা বললেন, ওই যে অনেকখানি এরকমই। আমি বলবো পলিটিক্স অফ নেসেসিটি, আপনারা তো বলছেন কনভিনিয়েন্স, আমি বলছি পলিটিক্স অফ নেসেসিটি। তাহলে এই মুহূর্তে হচ্ছে কি এনসিপি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে দেখবেন শুধু এনসিপি যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে এরকম না, জামাতে ইসলামীর সাথে কিন্তু আপনি দেখেন আমাদের কি কারণে আসলে এই যে কৌশলগত একটা জায়গায় আমরা যেতে পারলামই হচ্ছে গিয়ে সংস্কার প্রশ্নে, জুলাই অভ্যুত্থানের প্রশ্নে, বিচারের প্রশ্নে, এইরকম ফান্ডামেন্টাল অনেকগুলো প্রশ্নে, বিশেষ করে এই যে সংস্কার প্রশ্নটা যখন সামনে আসলো, সংস্কার কমিশনের যখন প্রস্তাবনাগুলো সামনে আসলো, সেই জায়গা থেকে অনেকগুলো চিন্তার জায়গা কিন্তু আমরা ঐক্য করছি। আবার একই সাথে ওই যে কথাটা আপনি বললেন নারী প্রশ্নে কিংবা অন্য আরো অনেক প্রশ্নে অবশ্যই তাদের সাথে আমাদের দ্বিমত আছে, এবং হচ্ছে গিয়ে নারী প্রশ্নে আমাদের যেমন একদম সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, আমাদের যে 24টা প্রস্তাবনা আমরা দিয়েছি রাজনৈতিক প্রস্তাবনা, সেখানে নারীর প্রশ্নে আমাদের একদম সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। তার মধ্যে একটা বড় প্রস্তাবনা হচ্ছে আমরা কিন্তু নারীকে সংসদে দেখতে চাই, শুধু সংসদেই না, নারীর ক্ষমতায়ন আমাদের একটা বড় ফান্ডামেন্টাল জায়গা। তাহলে এই সমস্ত জায়গায় ওই যে কথাটা আপনি বললেন চিন্তাগত জায়গা বা ফিলোসফিক্যাল জায়গায় জামাতে ইসলামের সাথে যদি না মেলে আমাদের খুব জোর জবরদস্তির জায়গা নেই যে তার সাথে তো আমি আসলে এই দার্শনিক জায়গাগুলো আদান প্রদানে যাব না, বা তার চিন্তাকে তো আমি সাবস্ক্রাইব করবো না, বা এই ধরনের কৌশলগত জোট তৈরি করার জন্য আসলে পরস্পর দুইটা রাজনৈতিক দলের চিন্তাগত জায়গাটাকে সাবস্ক্রাইব করার প্রয়োজন পড়ে না। কিন্তু একটা বিষয় কি আপনার মাথায় আছে কিনা, জোট করা যায় ঠিক ততটুকু সমন্বয়ের ভিত্তিতেই আসলে এই কৌশলগত জোটটা হয়েছে। কিন্তু একটা বিষয় আপনার মাথায় আছে কিনা, সেটা হচ্ছে যে এর আগেও আমরা দেখেছি যে 2001 সালে জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির একটা নির্বাচনী সমঝোতা হয়েছিল এবং ক্ষমতা কাঠামোর মধ্যেও কিন্তু তাদের মধ্যে একটা ভাগাভাগির ব্যাপার ছিল, দুজন মন্ত্রী সেই ক্যাবিনেটে ছিল। প্রশ্নটা হচ্ছে যে বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে যখন জোট করে জামায়াত, তখন তারা একটা মাইনরিটি হিসেবে যায়, কিন্তু এখানে ব্যাপারটা কিন্তু উল্টো, মানে জামায়াত ইসলাম একটি বড় রাজনৈতিক দল, সেখানে আপনারা মাইনরিটি হিসেবে যাচ্ছেন।
কাজেই অস্তিত্বের সংকট বলি আর আত্মপরিচয়ের সংকট যেটিই বলি না কেন, ওই আগের যে জোটগুলো, নির্বাচনী জোটগুলো, সেগুলোর সঙ্গে এটির যে পার্থক্য সেটি আপনারা রিয়েলাইজ করেন কিনা, বোঝেন কিনা? হ্যাঁ, মানে এইটা ধরেন আগের দুটো বিষয়। একটা হচ্ছে আপনি দলের সাইজ বা দলের, আমি বলবো দলের সাইজ বা পেরিফেরিতে বিচার না করে জন্মগতভাবে আমরা মাত্র 1 বছর বয়স এই দলটার, সেই জায়গা থেকে যদি ছোট বলে তারপরে আপনি বলেন, তো সেটা তো রয়েই গেছে। ধরেন যে কারণে চর্চার জায়গা থেকে দেখা যায় যে আমরা স্বাভাবিকভাবে দেখে আসি যে বড় দল হলে ছোট দলকে হচ্ছে গিয়ে ওভারসিট করার সম্ভাবনাগুলো তৈরি হয়, ছোট দলগুলো বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে বিভিন্ন সম্ভাবনাগুলো যেগুলোর কথা আপনি বলছেন, সেই জায়গা থেকে কিন্তু শুরুতেই আমি বলেছি যে এনসিপির যে তার যে রাজনীতি গড়ে তোলার ইচ্ছা, প্রয়াস, চেষ্টা এবং তার যে কনফিডেন্স, আত্মবিশ্বাস, তার উপরে আসলে অনেক কিছু নির্ভর করবে। সবচেয়ে বড় নির্ভর করবে নির্বাচন পরবর্তীকালীন সময়ে আগামী 5 বছর আসলে আমরা কিভাবে আমাদের রাজনৈতিক দলটা তৈরি করি, আমরা কতখানি জনমানুষের কাছে যাচ্ছি। মানে যতখানি না আপনি বললেন রেটরিক অর্থে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে রেটরিকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এনসিপি যতখানি জনমানুষের কাছে যাবে ততখানি দলটা দাঁড়াবে। এনসিপি যতখানি রাজনৈতিক ন্যারেটিভ বিল্ড আপ করতে পারবে ততখানি আসলে দলটা দাঁড়াবে। এইখানে আপনি যে সম্ভাবনার কথা বললেন, সেই সম্ভাবনাটা তখনই হচ্ছে সাকসেসফুল হতে পারবে বা এনসিপি তার স্বকীয়তা হারাবে অথবা তার অস্তিত্ব হারাবে অথবা ছোট থেকে আরো ছোট হয়ে যাবে যদি না এনসিপি জনগণের কাছে পৌঁছাতে পারে, যদি না এনসিপি তার শক্তিশালী একটা রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হতে পারে। এই ধরনের আরো অনেকগুলো ডাইমেনশনের উপর নির্ভর করে যে এনসিপি রাজনীতিটা আসলে কোথায় যাবে, কতদূর যাবে, কতখানি শক্তিশালী হিসেবে হাজির হবে। এটা শুধুমাত্র দুইটা, যে আপনি একটা মাত্র ক্রাইটেরিয়া বললেন যে জামাতে ইসলামী যেহেতু একটা লম্বা সময় ধরে আছে অথবা একটা বড় রাজনৈতিক দল, আর এনসিপি যেহেতু একটা ক্ষুদ্র অল্প সময় ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এবং অত বড় রাজনৈতিক দল নয়, শুধুমাত্র এই ক্রাইটেরিয়ার উপর নির্ভর করে আমি আসলে এই সিদ্ধান্তে যেতে যেমন রাজি না, অ্যাগ্রি না, তার সাথে একটা বড় জায়গা রয়ে গেছে যে সেটা হচ্ছে গিয়ে দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে এনসিপির যে উত্থান বা এনসিপির যে অরিজিন বা তৈরি, সেটা খুবই ফান্ডামেন্টাল। মানে এনসিপি কিন্তু তৈরি হয়েছে একটা শক্তিশালী অভ্যুত্থানের মধ্যে দিয়ে। তাহলে আমরা চাই বা না চাই, মানি বা না মানি, রাজনৈতিক দল হিসেবে এনসিপি কিন্তু নাগরিক পার্টি তার অভ্যন্তরে জুলাই অভ্যুত্থানের যে রাজনৈতিক শক্তি, তার যে আন্দোলন করার শক্তি, সেই শক্তিটাকে ধারণ করে। এটা অর্গানিক্যালি এই পার্টির পলিটিক্সের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে ইনহেরিয়েন্ট হয়েছে। তাহলে ওটাকে একটু যদি শেষ করে বলবো ভাই, সরি 30 সেকেন্ড নেবো, বেশি না। তাহলে এই রাজনৈতিক আমাদের যে স্পিরিটটা এবং রাজনৈতিক আন্ডারস্ট্যান্ডিংটাকে যদি আমরা এই প্ল্যাটফর্মে সাকসেসফুলি ট্রান্সমিট করতে পারি, সেটার উপরই নির্ভর করবে হচ্ছে গিয়ে আমাদের অনেক বড় শক্তিশালী অবস্থান বা শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে অ্যাপিয়ার করাটা। বুলবুল ভাই প্লিজ আপনার কাছে আমি একটু আপনাকে পড়ে শোনাতে চাই যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন যে এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায় দাঁড় করানোর জন্য তিনি সকল চেষ্টা করেছেন এবং যে কোনো কারণে সেটি সম্ভব হয়নি। এবং তিনি মনে করছেন বলতে তিনি অভিযোগ করেছেন যে এনসিপি দায় এবং দরদের যে রাজনীতি সেটি থেকে সরে আসছে। আমি সেটিকে উদ্ধৃত করে আপনার কাছে আরেকটি বিষয় একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যে 1971 সালে জামায়াত ইসলামের যে ভূমিকা, সেখানে তো দায় এবং দরদের প্রশ্নে একটা বিরাট বলবো যে কোয়েশ্চেন মার্ক, তাই না? তাদের ভূমিকা এবং তাদের পরবর্তী সময় বিষয়টিকে স্বীকার করা, ক্ষমা চাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তো এখনো বিস্তর আলোচনা হয়। তো ওই জায়গাটি থেকেও তো আমার মনে হয় যে এনসিপির অনেকেরই এই জোটের বিরোধিতা করার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে 75% অফ ইউর মেম্বার্স, মানে কোর মেম্বার্স, যাদের ভোটিং রাইটস আছে বা যারা এই জোটে যাওয়া না যাওয়ার প্রশ্নে ম্যাটার করেন, তারা বলেছেন যে তারা যেতে চান। তো তাহলে কি মধ্যপন্থা থেকে সরে জামায়াতের যে ডানপন্থা বা যে ধরনের রাজনীতি তারা করে, সেদিকেই কি আপনাদের দলের ঝোঁকটা বেশি? আপনি 3টা প্রশ্ন একটা প্রশ্নের মধ্যে করে ফেলেছেন, খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি প্রথমে মাহফুজ এবং পরে আপনার এই জায়গাটা আমি অ্যাড্রেস করি। মাহফুজ যেটা বলেছে সেটা
হ্যাঁ, মানে একদম দায় এবং দরদের রাজনীতি, এইটা আসলে আমি মনে করি যে এনসিপির রাজনৈতিক একদম ফান্ডামেন্টালস। আমাদেরকে রাজনীতিটা করতে হবে, দায় এবং দরদের রাজনীতিটাকে দাঁড় করাতে হবে। তার সাথে সাথে মাহফুজ, এটা কিন্তু আমি একটু আসলে উল্লেখ করতে চাই, একজন ব্যক্তি যখন একটা মতামত তৈরি করেন, মাহফুজ কিন্তু এনসিপি দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়নি। হ্যাঁ, তিনি তাহলে উপদেষ্টা ছিলেন, অবশ্যই তিনি এনসিপি দলের বা জুলাই অভ্যুত্থানের আমাদের একটা সবচেয়ে বড় বন্ধু শক্তি, বন্ধু মতবাদ এই জায়গাটায় ছিলেন। তারপরও মাহফুজ কিন্তু একজন ব্যক্তি। তো একটা দল যখন দাঁড়ায়, দলের একটা যৌথ প্রক্রিয়া থাকে, দলের ন্যারেটিভ বিল্ডিংটা একটা যৌথ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তৈরি হয়। সেই জায়গাটায় আসলে মাহফুজ অন্তর্ভুক্ত না হয়, এটা ব্যক্তি মাহফুজের কথা না, একজন ব্যক্তি যখন অন্তর্ভুক্ত না হন তখন তার জন্য অনেক সহজ হয়। একজন ব্যক্তির মতামত দেওয়াটা অনেক সহজ, যেটা অনেকখানি চ্যালেঞ্জিং হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়, না, প্রশ্নটা সেটা সহজ হচ্ছে কি কঠিন অ্যাজ না এ দল কিন্তু পারুল, হিসেবে। মানে আমরা তিনি বুলবুল যে ভাই, অভিযোগ যদি একটু করেছেন, শেষ করে হ্যাঁ ফেলি নিশ্চয়ই, আমি, আমি সেটাই বলছি আর যে নইলে ভুল অভিযোগটা নিয়ে কথা বোঝাবুঝিটা বলি, রয়ে যায়। অভিযোগটা না, নিয়ে কথা বলি। মাহফুজের পুরো মতামতটা অনেক বেশি ডিসাইসিভ, হ্যাঁ, সিদ্ধান্ত দিয়ে দেয়া। এই জায়গাটা আমি বলতে চাই যে দয়া এবং দরদের রাজনীতি করতে চেয়েছিল, সেখান থেকে সরে এসেছে। আমি মনে করি ইটস টু আর্লি টু টেক এনি কাইন্ড অফ ডিসিশন। এনসিপি কোনো রাজনৈতিক যে প্রমিস করেছিল বা যে দায় ও দরদের রাজনীতি করতে চায়, অবশ্যই সেখান থেকে সরে আসেনি কেন? কারণ মাত্র 1 বছরের মধ্যে আপনি আমি, মাহফুজ বা কেউই কোনো সিদ্ধান্তে আসাটা আসলে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনো সঠিক জায়গা হয় না, কোনো সঠিক অবস্থান হয় না। হ্যাঁ, কারণ একটা রাজনৈতিক দল, তা আমরা যেটা বলি যে এটা কোনো 100 মিটার রেস না, এটা একটা ম্যারাথন রেস, যেতে হবে বহুদূর। এটা মাহফুজ এক খুবই জ্ঞানী বিজ্ঞ একজন মানুষ, তার আরো ভালো করে আসলে বোঝার কথা। এবং সেই জায়গা থেকেই আমি মনে করি যে দিস ইজ নট দ্য রাইট টাইম টু টেক অর ব্রিং আউট এনি কাইন্ড অফ ডিসিশন। এটা ডিসাইসিভ মোমেন্ট না। রাইট। আমরা এখন একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এবার আপনার দ্বিতীয় প্রশ্নটা আসি। এবং অবশ্যই আমরা যে জায়গাটা পরিষ্কার করতে চাই যে এবং অবশ্যই নাগরিক পার্টি মুক্তিযুদ্ধকে ধারণ করে, সেই জায়গাতে কেন্দ্র করে জামাতে ইসলামীর অবশ্যই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তাদের যে অবস্থান, সেটা রাজনৈতিকভাবে এটা তাদের সবচেয়ে বড় ব্যর্থতা, এটাকে তারা পরিষ্কার করতে পারেনি আজকে 54 বছরে। এবং সেই দায় আসলে এনসিপি হিসেবে আমি নেব না। আমরা শুধুমাত্র একটা কৌশলগত জোট করার কারণে জামাতে ইসলামের পক্ষে অথবা বিপক্ষে এই ন্যারেটিভ যেমন দেয়া বা না দেয়ার দায়ভার আমরা নেব না। এইবার আমি এই কথাটা আমরা না, বলতে কিন্তু চাই যে এনসিপি তাহলে বারবার বলছে যে তারা 24 এবং 71কে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে এবং 71-এর স্পিরিটটাকে তারা অবশ্যই, ধারণ করে, অবশ্যই, 24-এর স্পিরিট তো আছেই। তো সেখানে যারা অবশ্যই। 71-এ একদম বিপরীত ধারায় অবস্থান করেছিল তাদের সঙ্গে আপনি জোট করতে যাচ্ছেন, এই সেটাই আমি বিষয়টা বলতে চাচ্ছি। কন্ট্রাডিক্ট হ্যাঁ, করে বুলবুল কিনা ভাই, আপনাদের যে স্পিরিট, আমি কোর মনে হয় স্পিরিট, সেটির বুঝেছি সঙ্গে? আপনার প্রশ্নটা। সেটাই আমি বলতে চাচ্ছি যে তাহলে এটা দুটো অধ্যায় আছে এখানে। একটা হচ্ছে গিয়ে 1971 সালে জামাতে ইসলামী তার যে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক তার যে অবস্থান, আর পরবর্তী অধ্যায়টা হচ্ছে জামাতে ইসলামীর এই যে যুদ্ধ অপরাধী অথবা রাজাকার, এই শব্দটা নিয়ে গত 17 বছর শুধু না, গত 54 বছরে আসলে যে রাজনৈতিক রেটরিকটা তৈরি করা হয়েছে, এবং সবচেয়ে বড় বিষয় যে তাদেরকে অ্যাকাউন্টেবল করার পরিবর্তে, তার মানে জামাতে ইসলামীকে জবাবদিহিতার আওতায় আনার পরিবর্তে পুরো কনসেপ্টটা নিয়ে সবচেয়ে বড় রাজনীতিটা করা হয়েছে। সেটা তো এবং এই মূলধারার সবচেয়ে বড় রাজনীতি। রাজনীতিটা হ্যাঁ, করেছে না কিন্তু হচ্ছে কি সেটা তো আপনার মূলধারার যে আওয়ামী লীগ রাজনৈতিক গত দলগুলো 17 রয়েছে বছরে। পারুল, এটা তাদের সমস্যা। আপনারা তো নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এই প্রশ্নগুলো না, আপনারা কেন আমি এই বারবার করছেন না? সমস্যাটাকে তো অ্যাড্রেস করতে হবে। এটা তাদের সমস্যা বলে ছেড়ে দিলে তো হবে না বুলবুল ভাই। যেটা না, ছেড়ে হয় দিচ্ছি না, আমি যে বলছি ধরেন একটা আপনাদের প্রক্রিয়ার অবস্থানটা কি? মধ্যে দিয়ে, আপনারা তো সেটি নিয়ে প্রশ্ন না করে রাদার তাদের সঙ্গে জোট করছেন এবং এই বিষয়টাকে এক ধরনের নরমালাইজেশনের সেটাই তো ভিতরে আমি নিয়ে বলছি। যাচ্ছেন কিনা? সেটাই তো আমি বলছি যে আমরা মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমাদের অবস্থা আমরা পরিষ্কার করেছি, এবং আমরা এখানটায় বলছি যে গত 17 বছরে আসলে যত বেশি না জামাতে ইসলামীকে অ্যাকাউন্টেবল করার চেষ্টা করেছে, তার চেয়ে অনেক বেশি হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ বনাম রাজাকার, এই বাইনারিটা ক্রিয়েট করে হাসিনা রেজিমের বা আওয়ামী লীগের যে জুলুম, তাদের যে অত্যাচার, সমস্ত কিছুকে জাস্টিফাই করে দেওয়া হয়েছে। এখন এই যে জামাতে ইসলামীর রাজনীতি যত বেশি না আপনার জনগণের কাছে দায়বদ্ধ, তার চেয়ে অনেক বেশি এই প্রশ্নগুলোকে আনা হয়েছে একদম পলিটিক্যালি ক্যাশ আউট করার জায়গা থেকে। আমরা খুব সুনির্দিষ্টভাবে বলছি যে এই দায়ভার আমরা নেব না। গত 54 বছরে যে প্রশ্নগুলো আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা এবং আমাদের প্রজন্ম তারা সমাধান করতে পারেননি, সেই প্রশ্ন বা সেই ব্যাগেজের দায়ভার নিয়ে আসলে আমরা রাজনীতি করতে রাজি না। তাহলে সেই জায়গা থেকে কি এই বাইনারি ভাঙার মধ্যে দিয়ে কিন্তু জুলাই অভ্যুত্থানটা তৈরি হয়েছিল। আমরা সুস্পষ্ট করে বলেছি এই বাইনারি ভাঙার মধ্যে দিয়ে জুলাই অভ্যুত্থানটা তৈরি হয়েছিল। তাহলে জামাতে ইসলামীর যে দায় এবং জামাতে ইসলামের যে অ্যাকাউন্টেবিলিটি, সেটা আমরা সেই দলের মধ্যে রাখতে চাই। তার বাইরে বেরিয়ে এসে, এই বাইনারি ভাঙার মধ্যে দিয়ে তার বাইরে বেরিয়ে এসে যে কৌশলগত যে অবস্থান, সেই জায়গাটায় কিন্তু
আমরা বলছি যে এই যে জি, পারুল, সংস্কার আসবো প্রশ্নে আপনার কাছে। আমি একটু এবং আরো কতগুলো শরীফুজ্জামান, প্রশ্নে জি, আমি একটু আমরা শরীফুজ, যে প্রশ্নগুলোতে ঐক্যমতে আসা যায় শুধুমাত্র সেই প্রশ্নগুলোতে আমরা তাদের সাথে হচ্ছে কি কৌশলগত ভাবে হচ্ছে কি জোটটা করছি। জি, জি ধন্যবাদ। বুলবুল ভাই প্লিজ। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসতে চাই। অনেকগুলো প্রসঙ্গ এসছে এই জামায়াতের সঙ্গে জোটে যাওয়া এবং 71-এ জামায়াতের যে ভূমিকা, সেই ভূমিকার বিপরীতে কোনো দায় নেবে না এনসিপি। এটা আন্ডারস্ট্যান্ডেবল এবং এটা মেক সেন্স আমার বিবেচনাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে দায় না নেওয়া একটা বিষয় জনাব শরীফ, কিন্তু এটি নিয়ে প্রশ্ন জারি রাখা এবং শুধুমাত্র আওয়ামী লীগ এটি নিয়ে রাজনীতি করেছে বা বড় রাজনৈতিক দলগুলো এটি নিয়ে রাজনীতি করেছে, সে কারণে এই বিষয়ে আমাকে নিশ্চুপ থাকতে হবে বা এই বিষয়টি নিয়ে আমাকে উচ্চকিত হওয়া যাবে না, বিষয়টি কি এমন কিনা? প্রথমত আমি মনে হচ্ছে যে আপনি আমাকে শোনার জন্য ডেকেছেন, বলার থেকে শোনার সময়টাই যাচ্ছে বেশি। না না, নিশ্চয়ই আপনি বলুন প্লিজ। তারপরেও দুই একটা জায়গায় বলা দরকার। আপনি একটা রাজনৈতিক দলের চিন্তার দায় নেবেন না, কিন্তু তার কাছ থেকে ভোট নিবেন। মজার ব্যাপার, আপনি তার চিন্তার দায় নেবেন না, তার রাজনৈতিক দায় নেবেন না, কিন্তু তার কাছ থেকে ভোট চাই। ভোট। কুষ্টিয়াতে জামাতের মনোনীত যে প্রার্থী ঘুরে ঘুরে বলছেন মুক্তিযুদ্ধ সম্পর্কে আপনারা যা শুনেছেন তার 97% হচ্ছে বানোয়াট। ওই ভদ্রলোকের ভোট কি আপনি নিবেন? তার কাছে ভোট চাইবেন? অথবা এই বক্তব্য যারা সাপোর্ট করে তাদের কাছে তাদের ভোটটা কি আপনি দিবেন? আপনি জোট করলে সম্পূর্ণ দায়টা আপনাকে। আপনি যদি এখানে এসে বলেন যে অর্ধেক নিব আর অর্ধেক নিব না, রাজনীতিতে আসলে অর্ধেক আর অর্ধেকের ব্যাপার এক। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা জায়গায় আমি আসি। আমরা তো এনসিপির কাছে শুনেছিলাম যে, আমি আবার বলি, আমি একজন এনসিপির ওয়েল উইশার হিসাবে আমি চাই এনসিপি তার ঘোষণা অনুযায়ী এখানে রাজনীতি করবে। আমরা গত কয়েকদিন ধরে যেটা শুনছি, এনসিপির নেতৃত্ব যেটা বলেছে যে আমরা বিএনপির সাথেও আলোচনা করেছি, জামাতের সাথেও। তার আগে 15 দিন আগে আপনি গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটা জোট গঠন করলেন, কিন্তু তখন আপনাদের সঙ্গে জামাতের নিশ্চয়ই একটা আলোচনা চলছে। তাহলে আপনি একদিকে একটা জোট ঘোষণা দিলেন, আবার ভেতরে থেকে আরেকটা রাজনৈতিক শক্তির সাথে জোট গঠন করার জন্য আপনি যুগপৎ আলোচনা করলেন, যে আলোচনার খবরটা অনেকেই এখানে জানে না। ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কার আন্দোলন তার পেরিফেরি ছোট হতে পারে, ছোট দল হতে পারে, কিন্তু সে তো আপনার বিরুদ্ধে অসততার অভিযোগ তুলেছে যে আমাদের সাথে আপনি জোট করলেন, আমার মুখপাত্র হলেন, কিন্তু ভিতরে ভিতরে আপনি অন্য একটা রাজনৈতিক দলের সাথে আলোচনা। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমাদের এখানে আপনি বিএনপির সাথে আলোচনা করেছেন, জামাতের সাথেও আলোচনা করেছেন। তার অর্থ হলো যে আপনি যে নতুন রাজনীতি, আপনি যে এই যে পুরনো ধারাকে প্রত্যাখ্যান করে নতুন বন্দোবস্তের কথা বলছেন, তাহলে আপনি আসলে নতুন বন্দোবস্তের দিকে যাননি। আপনি বিএনপির সাথেও আলোচনা করেছেন, জামাতের সাথেও আলোচনা করেছেন, যার সাথে আপনার নেগোসিয়েশনে মিলেছে আপনি তার সাথে আছেন। এক। দ্বিতীয় জায়গাটা হচ্ছে সংস্কারের জায়গা। আপনারা যে জুলাই সনদের কথা বলছেন, জামাত তো সেই সনদে স্বাক্ষর করেছে, এনসিপি তো সেই সনদে স্বাক্ষর করে, বিএনপিও স্বাক্ষর করেছে, অন্যান্য দলগুলো স্বাক্ষর করেছে। তাহলে আপনার বিএনপির সঙ্গে সমঝোতা হচ্ছে না, জামাতের সাথে কেন হচ্ছে? আওয়ামী লীগের ফ্যাসিবাদের বিচারের প্রশ্নে গত পরশুদিন জামাতের কেন্দ্রীয় কমিটির একজন নেতা, চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক এমপি, তিনি প্রকাশ্যে বলেছেন আওয়ামী লীগের উদ্দেশ্য করে যে আপনারা আমাদের দলে আসেন, আপনাদের সমস্ত দায় দায়িত্ব আমরা নিব। আচ্ছা, যদি আসে তাহলে ওই দায় দায়িত্ব কি এনসিপি যাদের সাথে জোট করেছে, এনসিপি কি এই বক্তব্যের প্রতিবাদ করেছে? দ্বিতীয় জায়গাটা হচ্ছে এর আগেও আমি বিচারের জায়গাটা, এর আগেও কিন্তু কুমিল্লাতে জামাতের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সমাবেশে বলেছেন আওয়ামী লীগের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে, যে এবার যেহেতু আমাদের আসনে মুজিব ভাই নেই, অর্থাৎ সাবেক রেলমন্ত্রী, সুতরাং তাকে ভোট দেওয়ার দরকার নেই, ভোটটা আমাদেরকে। কাদের ভোট? আওয়ামী লীগ। তাহলে বিচারের যে জায়গাটায় স্বচ্ছতার কথা আমরা বলছি, ভোটের জায়গাটা বিচারের কথা বলছি, আমরা কি সেই জায়গাটায় স্বচ্ছ থাকতে পারছি? না। আর শেষ কথা হচ্ছে যে আমাদের এখানে আমি যেটা ধারণা করছি, সম্ভবত আমাদের এখানে উচ্চ কক্ষের একটা হিসাব আছে, ভোটের রেশিও অনুযায়ী উচ্চ কক্ষে যাওয়া হবে, সেই অনুযায়ী হয়তো সিট ভাগাভাগির জন্য এখানে
অনেকেই চেষ্টা করবে তার ভোটের সংখ্যাটা বাড়ানোর জন্য। এই কারণে এই জোট, মহাজোট, এই জায়গাগুলো হচ্ছে। আমি শেখ হাসিনার 15 বছর তারা সমস্ত দুষ্কর্মকে মুক্তিযুদ্ধের ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তার অর্থ এই না যে মুক্তিযুদ্ধ এটার জন্য দায়ী। শেখ হাসিনা 15 বছর মুক্তিযুদ্ধকে ব্যবহার করে ব্যবসা করেছে, কিন্তু তার মানে এই না তারামন বিবির শ্রম, তার যে আত্মত্যাগ, তার যে সাহসিকতা, সেটি ব্যর্থ হয়ে যায়। আপনি তারামন বিবিকে, আমাদের বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে আওয়ামী লীগ ব্যবহার করেছে, তার মানে এই না যে তাকে আপনি রাজনীতি থেকে ছুড়ে ফেলে দেবেন। সেই কথাগুলোই তো আমরা শুনছি। রাইট। কুষ্টিয়ার ওই যে জামাতের যে নেতা, তিনি তো এই কথাগুলোই বলছেন যে আপনারা যা শুনেছেন তা মিথ্যা। আমাদের এখানে 2 লক্ষ বীরাঙ্গনার যে আত্মত্যাগ, সেটা কি জামাতের সাথে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে বলে 2 লক্ষ বীরাঙ্গনার ওই যে আত্মত্যাগ, সেটি কি মিথ্যা হয়ে যায়? রাইট। আপনি জামাতের দায় দায়িত্ব নেবেন না, কিন্তু যদি জামাতের সেই রাজনীতির সাথে, সেই পজিশনের সাথে আপনি যখন একই মঞ্চে দাঁড়াবেন, সে যে বাংলাদেশটা তৈরি করতে চায়, তার যে ইলেকশন ম্যানিফেস্টো নিয়ে আসবে, সেখানে কি ওই তারামন বিবির বক্তব্য থাকবে? এনসিপি নিশ্চয়ই তাদের যে জোট গঠিত হয়েছে, সেই জোটের পক্ষ থেকে নিশ্চয়ই একটা ম্যানিফেস্টো দিবে। তারা Right. সরকারে গেলে কি কি করবে সেটি বলবে। এখন জনাব সেখানে শরীফ কি একটা তারামন বিবির আত্মত্যাগের কথা থাকবে? রাইট, একটা বিষয় যেটি NCP বলার নিয়ে আসতে চেষ্টা, পারবে? যেটা এনসিপির পক্ষ থেকে বলার চেষ্টা হচ্ছে যে এনসিপি ইজ এ ডেমোক্রেটিক পার্টি। তারা দলের যে অভ্যন্তরীণ গণতন্ত্র, সেই গণতন্ত্র চর্চার ধারাবাহিকতায় এই সিদ্ধান্তটি নিয়েছে। অর্থাৎ দলের একটা সংখ্যাগরিষ্ঠ সদস্য যদি মনে করে যে জামায়াতের সঙ্গে তাদের নির্বাচনী জোট করতে হবে, সেই ক্ষেত্রে কি করার আছে? আচ্ছা, শরীফ, চমৎকার একটা প্রশ্ন। এনসিপি কি আসলে সংখ্যা তত্ত্ব নিয়ে কি রাজনীতিতে এসেছিল, নাকি নতুন ধারার রাজনীতি করবে বলে এসেছে? নিশ্চয়ই নতুন বন্দোবস্তর কথাটা সংখ্যার উপরে ভিত্তি করে তারা বলেনি। তারা বলেছিল আমরা নতুন ধারার একটা রাজনীতি করব। আমাদের এখানে সতীদাহ প্রথা যখন বন্ধ হয়, তখন কিন্তু সতীদাহ প্রথাকে টিকিয়ে রাখার পক্ষে ভোট করেছিল। অথবা আমি আপনাকে একটা উদাহরণ দিই, এক পরিবারের 7টা সন্তান, তাদের 4 জন যদি সিদ্ধান্ত নেয় প্রতিদিন সন্ধ্যাবেলায় বয়স্ক যে মানুষটা লাঠি ভর করে এসে সামনের বারান্দার খাটের উপরে ঘুমান, আমরা কাল থেকে সংখ্যাগরিষ্ঠ 4 জন সিদ্ধান্ত নিলাম তিনি আমাদের বাবা নন, এটা কি মেনে নেওয়ার মতো? কতগুলো রাজনীতিতে মৌলিক জায়গা আছে। যদি আপনার আদর্শের রাজনীতি আপনি করেন, যদি নৈতিকতার রাজনীতি করেন, সেখানে কখনো সংখ্যা দিয়ে সবকিছু বিশ্লেষণ করা যায় না। আমি এখনো মনে করি এনসিপির এই যে সিদ্ধান্তটি, এর ভেতর থেকে এনসিপির পাবলিকের কাছে সে কি বক্তব্য দিবে সেটি তার কথা, কিন্তু এনসিপির রাজনীতি প্রশ্নের মুখে পড়েছে। তারা নতুন ধারা সৃষ্টি করার জন্য যে বক্তব্য দিয়ে মাঠে এসেছিল, এখন এসে নির্বাচনের সময় দেখতে পাচ্ছি সেখান থেকে কতগুলো আসন সমঝোতা, এমপি হওয়ার অদম্য বাসনার জায়গা থেকে এনসিপি তার সেই আদর্শিক জায়গা থেকে অনেকটা দূরে সরে এসেছে, এবং সেটাকে জাস্টিফাই করার জন্য এমন কতগুলো বক্তব্য নিয়ে আসছে যেগুলো এনসিপির সূচনার সাথে কোনোভাবেই সামঞ্জস্য না। রাইট। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে দুজনের কাছে ব্রিফলি দুটো প্রশ্ন করে সরি, আজকের এখানে আমি অনুষ্ঠান শেষ জাস্ট করব। একটা লাইন অ্যাড করব, শুধু জি, না, একটা জিনিস আমি অ্যাড করতে আমি আপনার কাছে চাচ্ছি। আসছি। জি। আপনি অবশ্যই যদি রেসপন্ড করতে চান জনাব শরীফকে করবেন। তার সঙ্গে আমার একটি প্রশ্ন রয়েছে যে এই যে জোটে গিয়ে আপনাদের অস্তিত্ব রক্ষা করতে হবে বা আপনাদের অবস্থানটিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, সেই ভাবনাটা কেন আসলো, যেখানে জুলাই অভ্যুত্থানে বা জুলাই আন্দোলনে আপনাদের এই যারা এখন সম্মুখ সারিতে রাজনীতি করছেন, তাদের তো আওয়ামী লীগকে হটিয়ে দেবার জন্যে বা শেখ হাসিনার শাসনকে চ্যালেঞ্জ জানানোর জন্যে বিএনপি বা জামায়াত বা এরকম কোনো বড় দল দরকার হয়নি। সেই যুদ্ধটা যেহেতু আপনারা একা করতে পেরেছেন, এখন কেন জোটের প্রয়োজন হচ্ছে? আচ্ছা, আগে একটুখানি অ্যাড করে দিই। ধরেন শরীফ ভাইকে বলা জোটের প্রশ্নে যে দায়ের কথা বলছেন, শরীফ ভাইরা তো 14 দলীয় জোটে ছিলেন আওয়ামী লীগের সাথে, সিপিবি 14 দলীয় না, জোটে ছিলাম ছিল না। আওয়ামী লীগের সাথে। না, হ্যাঁ, ছিল না, ভুল তথ্য দিয়ে না, ছিলাম না। আমরা সিপিবি 14 আওয়ামী দলীয় লীগের কথা, সঙ্গে না জোটে না না, ছিলেন না। কখনোই ছিলাম
কখনোই ছিলাম আপনারা আওয়ামী লীগের সাথে একেবারে কখনোই ভুল আপনারা কথা। জোটবদ্ধ হয়নি। কখনোই ছিলাম কখনোই ছিলাম আমি যতটুকু জানি এখন সিপিবি ধরেন বোধহয় 14 দলীয় জোটের একমাত্র মধ্যে দল। আমরা এর 90 আগে সালের পরে না হ্যাঁ 90 সালের পরে আমরা সিপিবি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়নি। আপনার এটা তাহলে জানা 90 সালের আগে আপনারা যখন আওয়ামী লীগের সাথে যে দফায় জোটবদ্ধ ছিলেন, তাহলে হ্যাঁ পরবর্তীতে আওয়ামী লীগের যে গুম খুন এবং জুলাইয়ের যে হত্যাকাণ্ড, তার কোনো দায়ভার কি আপনাদের উপর বর্তায়? কিংবা বাকশালে আপনাদের 90-এর আগে যে ছিলেন, তাহলে আওয়ামী লীগের যে বাকশাল করা, সেই সময় সেই দায়ভার কি আপনাদের উপর বর্তায়, বা পরবর্তীতে সেই আমরা দায়ভার কি আমরা আপনারা আমরা আমরা নিচ্ছেন? আমরা আমরা বাকশালের সাথে থাকার কারণে আমরা জাতির কাছে সরি বলেছি, একাধিকবার আমরা সেটি পরিষ্কার করেছি হুম। এবং আওয়ামী লীগের যে গত 15 বছর আমরা তো কোনোভাবেই তার সাথে যুক্ত তো হইনি, বরং আওয়ামী লীগের দ্বারা আমরা অসংখ্যবার নির্যাতিত। রাইট। যদিও রাজনৈতিক ন্যারেটিভ অর্থে আমরা আসলে একটু ভিন্ন চিত্র দেখি, যে এর কালচারাল পলিটিক্যাল ন্যারেটিভটা অন্যভাবে বিল্ড আপ হয়। আমি সেই প্রশ্নে আর না যাই। খুব ভালো লাগলো আজকে শরীফ ভাই আপনার এই অ্যাকনলেজমেন্টটা শুনে। আমি সেটাই বলছিলাম যে জরুরি না যে অন্য কোনো রাজনৈতিক দলে তাদের যে দায় দায়িত্ব আছে সেই ব্যাগেজটা ছোট দল বলেই আমাদের ঘাড়ের উপর পড়বে, সেই লাগেজ ব্যাগেজ, এটাকে আমি ঠিক মনে করি না। জি এবার বুলবুল ভাই আপনার প্রশ্নে যদি আসি, জি বুলবুল ভাই আবার করে ছোট করে প্রশ্নটা একটু করে নিশ্চয়ই। বলবেন আমার কিনা? প্রশ্নটা হচ্ছে যে জুলাইয়ের যে আন্দোলন, জুলাইয়ের যে গণ হ্যাঁ অভ্যুত্থান, সরি, হ্যাঁ সেখানে তো পেয়েছি। তখন তো আপনারা তাদের আলাদা জোটের আলাদা প্রশ্ন ভাবে, ছিল না। হ্যাঁ তখন তো ইয়েস জোটের প্রয়োজন ইয়েস, হলো আমি না, ছোট এখন করে কেন বলে দিই। অস্তিত্ব রক্ষার জন্য দুটো প্রয়োজন হচ্ছে? প্রক্রিয়া, একটা হচ্ছে কি অভ্যুত্থানটা যেটা হয়েছিল একদম অর্গানিক ছাত্র জনতার অংশগ্রহণের মধ্যে দিয়ে, এবং এটা কিন্তু ওই সময় কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের নেতৃত্বে অভ্যুত্থানটি হয়নি। তাহলে দুই প্রক্রিয়া। একটা হচ্ছে গিয়ে অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, যেটা চরিত্র আমরা দেখেছি সাংঘাতিক ভাবে অর্গানিক। সেই জায়গা থেকে এই অর্গানিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফর্মাল কোনো জোটবদ্ধতার মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়নি, কিন্তু আন্দোলনের একটা পর্যায়ে কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে জেনেছি যে রাজনৈতিক দলগুলোর, কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ কিন্তু সেখানে ছিল। জি তাহলে আরেকটা বিষয় আসছে হচ্ছে কি পরবর্তীতে এই যে রাজনৈতিক দল তৈরি করার যে প্রক্রিয়া, দুটো প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুই ধরনের জিনিস। একটা যেটা বললাম যে শুরুতেই যে একটা অর্গানিক অভ্যুত্থানের যে প্রক্রিয়া, তার যে ধরন, তার যে ডাইমেনশন, সেইটা, আর একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গড়ে ওঠার যে প্রক্রিয়া, এই দুটো আসলে কখনোই এক না। সেই অর্গানিক প্রক্রিয়ায় জনগণের যে সমর্থন, জনগণের যে অংশগ্রহণ, সেটা যেভাবে এনশিওর্ড হয়েছে, এবং সেইটার মধ্যে একটা ফান্ডামেন্টাল ভূমিকা রেখেছে যে শেখ হাসিনার 17 বছরের যে তার যে জুলুম, তার যে নিপীড়ন, সেইটা একটা বড় ফান্ডামেন্টাল ভূমিকা রেখেছে। তারপরও কিন্তু বললাম, আবারও রিপিট করছি, বড় রাজনৈতিক দলগুলো কিন্তু যারা অত্যাচারিত হয়েছে তারা সেখানে অংশগ্রহণ রাইট। করেছে, তার মানে রাজনৈতিক সক্রিয় অংশগ্রহণ সেখানে ছিল। জি এইবার আসি যে তাহলে আপনাদের একটা রাজনৈতিক দল তৈরি করার জন্য কেন এটা যাচ্ছে। এখন হাদির মৃত্যু কিন্তু এখানে একটা ভাইটাল রোল প্লে করেছে। তার আগ পর্যন্ত কিন্তু আমরা 300 আসনে আমরা দেব, সেই ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছিলাম। এখন এর পরবর্তী পরিস্থিতিতে আমরা বারবার এই শব্দটা ব্যবহার করছি যে পরিবর্তিত পরিস্থিতি। তাহলে পরিবর্তিত পরিস্থিতির সাথে গত 1 বছর হলো রাজনৈতিক দল হিসেবে এনসিপি কে যেই পরিমাণে পরিবর্তিত পরিস্থিতির সাথে আসলে অ্যাকোমোডেট করতে হয়েছে, যেই কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে তাদেরকে অনেক ড্রাস্টিক সিদ্ধান্তগুলো নিতে হয়েছে। হ্যাঁ, এবং বর্তমানে এসে যেই কথাটা আপনি বললেন যে তাহলে রাজনৈতিক দল হিসেবে দাঁড়ানোর জন্যই আসলে এনসিপি কে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে, যেইটা জুলাই অভ্যুত্থানের সময় ওই অর্গানিক প্রক্রিয়ার মধ্যে নিতে হয়নি। জি ঠিক সেই শেষ কারণে করতে হবে ওই আমাদেরকে। প্রক্রিয়ার কারণে রাজনৈতিক দল যেহেতু একটা যৌথ প্রক্রিয়া এবং একটা ডিসিপ্লিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ঠিক সেই কারণে আসলে আমাদের মাহফুজের অনেক ধরনের স্বাধীনতা আছে, ইন্ডিভিজুয়ালি দাঁড়িয়ে অনেক কথা বলতে পারে, অনেক ব্যক্তিগত অবস্থান নিয়ে নিতে পারে, যে আর কিন্তু এনসিপি কে তার অভ্যন্তরীণ যে সদস্যরা আছে তাদের মতামতের অংশগ্রহণের মধ্যে দিয়ে নিতে পারে। আমি শরীফ ভাইকে একটা একটু ছোট কাউন্টার দিতে চাই। শরীফ ভাই বললেন যে গণতন্ত্র কি কোনো সংখ্যাতাত্ত্বিক বিষয় না। গণতন্ত্র শুধু সংখ্যাতাত্ত্বিক বিষয় না, কিন্তু একটা সংখ্যা শুধু সংখ্যা আসলে রিপ্রেজেন্ট করে না। একটা দলের মধ্যে যখন একটা ভোটাভুটি হয়, সেটা হচ্ছে একটা চিন্তা প্রক্রিয়ার পক্ষে বিপক্ষে ভোটাভুটি হচ্ছে। তার মানে একটা সংখ্যা, যখন কোনো মতামত নির্ধারণ হয়, একটা সংখ্যা এটাই প্রমাণ করে যে এই মতামত বা চিন্তা প্রক্রিয়ার পক্ষে এতখানি সাবস্ক্রিপশন অনেক আছে। ধন্যবাদ তার পারুল। মানে অসংখ্য চিন্তার আর্গুমেন্টের মধ্যে দিয়ে কোনো একটা চিন্তা বেরিয়ে আসার প্রক্রিয়াকে আসলে গণতান্ত্রিক অনেক প্রক্রিয়া ধন্যবাদ বলে। পারুল। আমি একটা শরীফুজ্জামান গণতান্ত্রিক শরীফ। প্রক্রিয়ার চিন্তা সাবস্ক্রিপশনের নাম্বারটা শুধুমাত্র সংখ্যাতত্ত্ব নাম্বার দিয়ে প্রকাশ করাকে আসলে খুব, আমি বলবো, খুব শ্যালো ভাবে উপস্থাপন করা হয়। বুলবুল ভাই অসংখ্য ধন্যবাদ। আমি শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আপনার কনক্লুডিং রিমার্কের জন্য আসবো। শুধু একটা বিষয় এখানে যোগ করি, মানে আপনাকে প্রশ্নটা যেটা করতে চাই সেটা হচ্ছে যে আপনার বক্তব্য থেকে আমার কাছে মনে হয়েছে যে কাফকার খুব বিখ্যাত একটা নোভেল রয়েছে, সেটা হচ্ছে দ্য ক্যাসেল। দ্য ক্যাসেলের যে প্রোটাগনিস্ট,
তিনি ক্ষমতা থেকে দূরে থাকতে চান, কিন্তু ঘুরে ফিরে দেখা যায় যে উপন্যাসে তিনি আসলে ওই ক্ষমতা কাঠামোর ভেতরেই ঢুকে পড়েন। এনসিপির ক্ষেত্রে বিষয়টি কি এরকম হয়েছে কিনা, যে ক্ষমতাটাই মূল কথা, আদর্শের যে ওই যে প্রতুলের একটা গান আছে না, যে বন্ধু তোমার লাল টুকটুকে সূর্য স্বপ্ন বেচো না, স্বপ্নটাকে বেচো না। হ্যাঁ, তো ওরকম হয়ে গেল কিনা আর কি। আমি যথার্থই বলেছেন। আমি এখানে যে ধরনের কারণগুলো বলা হচ্ছে, যে আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে ওসমান হাদির মৃত্যুর পর অনেকগুলো চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার একটা জায়গা হচ্ছে নিরাপত্তা। তো নিরাপত্তার ইস্যুটা যদি হয়, তাহলে তো আপনি কিভাবে বুঝলেন যে মাত্র 35 জন প্রার্থী হয়েছেন, তাদের নিরাপত্তাই হচ্ছে প্রধান ইস্যু? এখানে নিরাপত্তার ইস্যুটা যদি আপনি গুরুত্ব দেন, তাহলে তো আপনার বিএনপির সাথে যাওয়ার কথা। আপনি শুনছেন একটা বনের মধ্যে ভয়ঙ্কর বাঘ বসে আছে, আপনি সেই বনের পাশ থেকে যাওয়ার ক্ষেত্রে একজন নিরস্ত্র কাঠুরিয়ার পেছনে যাবেন, নাকি সশস্ত্র বনরক্ষীর পেছনে? যতই যুক্তি, পাল্টা যুক্তি হোক না কেন, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি জামাতের সাথে ঐক্য করে সম্ভবত আগামী নির্বাচনের পর উচ্চ কক্ষে কতগুলো আসন নিশ্চিত করা এবং নিম্ন কক্ষে আসন নিশ্চিত করার জায়গা থেকে সেটিকে জাস্টিফাই করার জন্য বেশ কতগুলো যুক্তি চমৎকার ভাবে উপস্থাপন করা হচ্ছে। তবে এর ভেতর থেকে বাংলাদেশে নতুন ধারার রাজনীতি সৃষ্টি করার, সূচনা করার যে সুবর্ণ সুযোগ এনসিপির হাতে এসেছিল, এনসিপি সেখান থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে গেল কেবলমাত্র কতগুলো আসনে। অনেক ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ এবং দিলশানা পারুল। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আগামী স্টার ডিসকোর্স দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।